স্বাগতম। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের এমন একটা দিক নিয়ে কথা বলবো যা প্রায় উপেক্ষা করা হয়, কিন্তু যা একটা প্রজেক্টকে সফল করতে বা মানে ডুবিয়েও দিতে পারে। আর সেটা হলো মানুষ। একদম। আমাদের হাতে একটা পিএমপি পরীক্ষার প্রস্তুতিমূলক ডকুমেন্ট আছে, যা স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় আর টিকিয়ে রাখতে হয় সে বিষয়ে একটা বিস্তারিত প্লেবুক বলা যেতে পারে। ঠিক তাই। এই সোর্স মেটেরিয়ালটা দেখতে হয়তো একটু কাঠখোট্টা লাগতে পারে, কিন্তু এর ভেতরে যা আছে তা হলো যে কোনো প্রজেক্টের মানবিক দিকটা সামলানোর একটা মনোময় কৌশল। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই কাঠামোগত পদ্ধতির পেছনের আসল হিকমাতটা বোঝা আর কি। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। স্টেক হোল্ডার আসলে কারা? সোর্সের তালিকাটা তো বেশ লম্বা। হুম। ব্যবহারকারী, গ্রাহক, কর্মচারী, ম্যানেজার, স্পন্সর, এমনকি সরকার বা কমিউনিটিও এর মধ্যে পড়ে। শুনে তো মনে হচ্ছে একটা প্রজেক্টের আশেপাশে থাকা প্রায় সবাই স্টেক হোল্ডার। আর এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সংজ্ঞাটা ইচ্ছাকৃতভাবেই ব্যাপক রাখা হয়েছে। স্টেক হোল্ডার হলেন এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যার উপর প্রজেক্টের কোনো প্রভাব পড়ে অথবা যিনি প্রজেক্টের ওপর কোনো প্রভাব ফেলতে পারেন। আচ্ছা। প্রজেক্টের শুরুতে অনেকেই শুধু বড় বড় পদবীর মানুষদের নিয়ে ভাবে, কিন্তু হয়তো একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বা স্থানীয় কমিউনিটির একজন নেতাকে ভুলে যায়, যিনি পরে পুরো প্রজেক্টের গতিপথ বদলে দিতে পারেন। ম্যাটেরিয়ালিটিতে বলা হয়েছে যে প্রকল্পের শেষের দিকের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানোর জন্য স্টেক হোল্ডারদের শুরুতেই শনাক্ত করা খুব জরুরি। বিজনেস কেস, বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান এসব দেখতে বলা হয়েছে। কিন্তু শুধু নাম তালিকাভুক্ত করলেই তো হবে না, তাই না? না, বিলকুল না। এরপর কি? এরপরই আসল কাজ শুরু হয়, যাকে বলা হচ্ছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। আর এখানেই সোর্সটি কিছু চমৎকার টুলস বা উপকরণের কথা বলেছে। তথ্য সংগ্রহের জন্য তো প্রশ্নাবলী, সার্ভে এগুলো আছেই, কিন্তু সোবরানো তথ্যকে কাজে লাগানোর জন্য সবচেয়ে পরিচিত টুলটি হল পাওয়ার ইন্টারেস্ট গ্রিড। হ্যাঁ, এই গ্রিডটা আমি দেখেছি। 4টে ভাগ আছে: উচ্চ ক্ষমতা, উচ্চ আগ্রহ। ম্যানেজ ক্লোজলি। ঠিক। উচ্চ ক্ষমতা, স্বল্প আগ্রহ, এদেরকে কিপ স্যাটিসফাইড রাখতে বলা হয়েছে। তারপর স্বল্প ক্ষমতা, উচ্চ আগ্রহ মানে কিপ ইনফর্মড। আর সবশেষে স্বল্প ক্ষমতা, স্বল্প আগ্রহ, যাদের শুধু মনিটর করতে হবে। দেখে তো বেশ সোজাসাপটা মনে হয়। দেখতে সোজাসাপটা হলেও এর আসল শক্তি কিন্তু ওই 4টে বাক্সে নয়। এর আসল শক্তি হলো এটা একজন প্রজেক্ট ম্যানেজারকে শিখিয়ে দেয় কোথায় না বলতে হবে। ও, ইন্টারেস্টিং। আমাদের সবারই তো মনোযোগ আর সময়ের একটা সীমা আছে। এই টুলটা নিশ্চিত করে যে আমরা যেন কম গুরুত্বপূর্ণ কিন্তু খুব গোলমাল করা স্টেক হোল্ডারদের পেছনে সময় নষ্ট না করি, বরং প্রকল্পের ভাগ্য নির্ধারণ করতে পারে এমন প্রভাবশালী কিন্তু চুপচাপ থাকা মানুষটির দিকে মনোযোগ দিই। এটা আর কি লাউডেস্ট ভয়েস আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভয়েসের মধ্যে পার্থক্য করতে শেখায়। তার মানে এটা আসলে একটা ফিল্টারের মতো কাজ করে। একদম, যা অপ্রয়োজনীয় কোলাহল থেকে আমাদের বাঁচায়। আচ্ছা, এই ডকুমেন্টে তো পাওয়ার ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্সের মতো আরও কিছু গ্রিডের কথা বলা হয়েছে। এমনকি একটা 3D স্টেকহোল্ডার কিউবের ধারণাও দেওয়া হয়েছে। ঠিক। কারণ ব্যাপারটা হলো, এই 2 মাত্রার গ্রিডগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, কিন্তু সোর্স মেটেরিয়ালটি একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছে। যখন পরিস্থিতি আরও জটিল হয় তখন কি হবে? হুম। ধরা যাক এমন একজন স্টেক হোল্ডার আছেন যার ক্ষমতা এবং আগ্রহ দুটোই আছে, কিন্তু প্রকল্পে তার সম্পৃক্ততার বৈধতা বা লেজিটিমেসিটা প্রশ্নবিদ্ধ। এখানেই সোর্সটি একটা তৃতীয় মাত্রা যোগ করার কথা বলে, যা আমাদের ওই স্টেক হোল্ডার কিউব আর কি সেদিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই সব বিশ্লেষণ করে ফেললাম, কে প্রভাবশালী, কে আগ্রহী, কার বৈধতা আছে, কিন্তু এই সব তথ্য তো মাথায় রাখলে চলবে না। না, একদমই না। এই বিশ্লেষণকে কাজে লাগানোর জন্য তো একটা সিস্টেম দরকার। আর সোর্স মেটেরিয়াল অনুযায়ী সেই সিস্টেমটাই হলো স্টেক হোল্ডার রেজিস্টার। যদিও নামটা শুনতে বেশ সাধারণ, তাই না? হ্যাঁ, সাধারণই তো শোনায়। নামটা সাধারণ হলেও কাজটা অসাধারণ। এটা শুধু একটা কন্ট্যাক্ট লিস্ট নয়, এটা আসলে একটা জীবন্ত স্ট্র্যাটেজি ডকুমেন্ট। আচ্ছা। সোর্সের উদাহরণটিতে দেখুন, শুধু নাম বা পদবি নয়, সেখানে তাদের প্রধান প্রয়োজনীয়তা, প্রত্যাশা, এমনকি প্রকল্পের প্রতি তাদের বর্তমান মনোভাবও উল্লেখ করা আছে। যেমন পরিচালনা পর্ষদের চেয়ার জোস বাইনো পরিবেশগত উদ্বেগের কারণে একজন প্রতিরোধকারী বা রেজিস্টার হিসেবে তালিকাভুক্ত। ও। অন্যদিকে সিইও ইউজ ইন লো একজন চ্যাম্পিয়ন বা সমর্থক। 1 মিনিট, এটা শুনতে একটু বিপজ্জনক লাগছে না?
কাউকে প্রতিরোধকারী বা রেজিস্টার হিসেবে লেবেল করে দিলে কি আমরা অজান্তেই তাদের সাথে সেভাবেই আচরণ করা শুরু করব না? মানে এতে কি সম্পর্কটা আরও খারাপ হওয়ার ঝুঁকি থাকে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর সোর্সটি এই ঝুঁকি সম্পর্কে পুরোপুরি সচেতন। আচ্ছা। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এই রেজিস্টারটি অত্যন্ত সংবেদনশীল তথ্য ধারণ করে এবং এটা কোনো সর্বজনীন ডকুমেন্ট নয়। এর উদ্দেশ্য কাউকে ছোট করা বা বাক্সবন্দী করা নয়। এর উদ্দেশ্য হল বাস্তবতাকে স্বীকার করা। বুঝতে পারছি। জোসি বাইনোরের উদ্বেগ যদি সত্যি হয় তাহলে তাকে প্রতিরোধকারী হিসেবে চিহ্নিত করা মানে হল আমাদের একটি বিশেষ কৌশল দরকার তার উদ্বেগগুলো শোনার এবং সমাধান করার জন্য। তাকে উপেক্ষা করা নয়। এই লেবেলগুলো হল এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরির সূচনা বিন্দু। আর অবশ্যই মানুষের মনোভাব বদলায়, তাই এই রেজিস্টার নিয়মিত আপডেট করতে হয়। বুঝতে পারলাম। তার মানে এটা একটা ব্যক্তিগত গেম প্ল্যান, পাবলিক স্কোর কার্ড নয়। আচ্ছা, বিশ্লেষণের জন্য কি আরও কোনো মডেলের কথা বলা হয়েছে? আপনি একটু আগে একটা উন্নত মডেলের কথা বলছিলেন। হ্যাঁ, সাধারণ গ্রিড ছাড়াও মেটেরিয়ালিটিতে আরও দুটি আকর্ষণীয় মডেলের কথা বলা হয়েছে। প্রথমটি হল ডিরেকশনস অফ ইনফ্লুয়েন্স বা প্রভাবের দিক। প্রভাবের দিক? হ্যাঁ, এটা শুধু একজন মানুষের ব্যক্তিগত ক্ষমতা কতটুকু তা নিয়ে নয়, বরং তার প্রভাবটা কোন দিকে যায় তা বোঝার চেষ্টা করে। যেমন একজন টিম লিডারের হয়তো ঊর্ধ্বমুখী প্রভাব বা আপওয়ার্ড ইনফ্লুয়েন্স খুব শক্তিশালী, মানে তিনি ম্যানেজমেন্টকে সহজে রাজি করাতে পারেন। আচ্ছা। মানে তিনি অন্য ডিপার্টমেন্টের সাহায্য সহজে আদায় করতে পারেন। তার মানে শুধু ক্ষমতা নয়, বরং তাদের প্রভাবের নেটওয়ার্কটা কোন দিকে কাজ করে সেটাও গুরুত্বপূর্ণ। অন্য মডেলটি কি? অন্যটি হল স্যালিয়েন্স মডেল, যা আমার মতে সবচেয়ে শক্তিশালী। এখানে 3টি বৃত্তের মাধ্যমে স্টেক হোল্ডারদের অগ্রাধিকার ঠিক করা হয়: পাওয়ার বা ক্ষমতা, লেজিটিমিটি বা বৈধ সম্পৃক্ততা এবং আর্জেন্সি বা জরুরি প্রয়োজন। এটা অনেকটা ভেন ডায়াগ্রামের মতো। একদম। যে স্টেক হোল্ডার এই 3টি বৃত্তের সংযোগস্থলে অবস্থান করেন, অর্থাৎ যার ক্ষমতা, বৈধতা এবং জরুরি প্রয়োজন 3টিই আছে, তিনি সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। ধরুন একজন সরকারি নিয়ন্ত্রক, যার প্রকল্প বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে, পাওয়ার, যার এই বিষয়ে কথা বলার আইনগত অধিকার আছে, লেজিটিমেসি, এবং যিনি একটি জরুরি নিরাপত্তা ইস্যু তুলে ধরেছেন, আর্জেন্সি। তাকে উপেক্ষা করার কোনো সুযোগই নেই। দারুণ একটা ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা স্টেক হোল্ডারদের শনাক্ত করলাম, বিশ্লেষণ করলাম, তাদের জন্য একটা রেজিস্টারও তৈরি করলাম। এখন আসল প্রশ্ন, এই মানুষগুলোর সাথে আসলে কিভাবে কথা বলতে হবে? ডকুমেন্টের প্রায় অর্ধেক অংশই তো শুধু যোগাযোগ বা কমিউনিকেশন নিয়ে। কারণ দিনের শেষে এই সব কিছুই কার্যকর যোগাযোগের উপরে নির্ভর করে। এখানে মূল ধারণাটি হল ওয়ান সাইজ ফিটস অল, বা সবার জন্য একই পদ্ধতি কাজ করবে না। ঠিক। ডকুমেন্টে 3 ধরনের যোগাযোগ পদ্ধতির কথা বলা হয়েছে: ইন্টারঅ্যাক্টিভ বা সরাসরি কথোপকথন, পুশ বা তথ্য পাঠানো, এবং পুল বা তথ্য উপলব্ধ রাখা। এই পুশ আর পুলের ধারণাটা একটু সহজ করে বলা যায়? অবশ্যই। সহজভাবে বললে, পুশ হল আপনার দরজায় আসা একটি চিঠি যা আপনাকে পড়তেই হবে, যেমন একটি জরুরি ইমেল বা মেমো। এখানে প্রেরক নিয়ন্ত্রক। আচ্ছা। আর পুল হল লাইব্রেরি, যেখানে আপনি আপনার দরকারি বইটি নিজে গিয়ে খুঁজে নেন, যেমন একটি প্রজেক্ট ওয়েবসাইট বা শেয়ার ড্রাইভ। এখানে প্রাপক নিয়ন্ত্রক। কম বেশি দেখেছি, তাই না? প্রেরক, প্রাপক, বার্তা। বেশ সোজা সাপটা। কিন্তু এই সোর্সের ডায়াগ্রামটিতে একটা জিনিস আমার চোখে পড়ল: নয়েজ বা কোলাহাল বোঝানোর জন্য আঁকাবাঁকা লাইনটা। হ্যাঁ, সাধারণত এটাকে আমরা উপেক্ষা করি, কিন্তু ডকুমেন্টটি বলছে এটাই শায়দ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদম। ওই আঁকা বাঁকা লাইনটাই হল বাস্তবতা। এই নয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোর্স অনুযায়ী এর মধ্যে যে কোনো কিছুই অন্তর্ভুক্ত হতে পারে। যেমন সাংস্কৃতিক পার্থক্য হতে পারে, সেটা প্রজন্মগত বা জাতীয়। দুজন ইঞ্জিনিয়ার যেভাবে কথা বলে, একজন মার্কেটিং বিশেষজ্ঞ সেভাবে বলেন না, এটাও এক ধরনের নয়েজ। এমনকি প্রেরক এবং প্রাপকের মানসিক অবস্থাও এখানে একটি বড় ভূমিকা পালন করে। আপনি হয়তো একটা খুব সাধারণ ইমেল পাঠালেন, কিন্তু প্রাপক যদি সেদিন খুব চাপের মধ্যে থাকেন, তাহলে তিনি হয়তো আপনার বার্তার ভুল ব্যাখ্যা করতে পারেন। ঠিক। এটা প্রমাণ করে যে যোগাযোগ কেবল শব্দ আদান-প্রদান নয়, এটা একটা জটিল মানবিক প্রক্রিয়া। এই সব কৌশল যে কাজ করছে
তা আমরা বুঝব কিভাবে? শুধু অনুমানের উপর ধর করে তো আর চলা যায় না। ঠিক এখানেই ডকুমেন্টের শেষ গুরুত্বপূর্ণ টুলটি আসে। এর নাম স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট মেট্রিক্স বা সংক্ষেপে সিম। সিম। এর সরলতাই এর শক্তি। এখানে একটি চার্টে স্টেক হোল্ডারদের তালিকা করা হয় আর তাদের দুটি অবস্থা চিহ্নিত করা হয়। একটি হলো তাদের বর্তমান এনগেজমেন্ট লেভেল বা কারেন্ট সি, এবং অন্যটি হলো প্রজেক্টের সাফল্যের জন্য তাদের কাঙ্ক্ষিত এনগেজমেন্ট লেভেল বা ডিজায়ার্ড ডি। আর এই লেভেলগুলো হল অসচেতন, প্রতিরোধী, নিরপেক্ষ, সহায়ক এবং নেতৃত্বদানকারী। তার মানে ধরা যাক ফিন্যান্স ডিপার্টমেন্টের প্রধানের বর্তমান লেভেল সি হল নিরপেক্ষ, কিন্তু আমাদের বাজেট পাশ করানোর জন্য তার কাঙ্ক্ষিত লেভেল ডি হল সহায়ক ঠিক। পূরণের জন্য। এটা তো একটা অস্পষ্ট লক্ষ্যকে একেবারে দৃশ্যমান ও পরিমাপযোগ্য করে তুলল। ঠিক তাই। এটা আলোচনাকে ব্যক্তিগত অনুমানের স্তর থেকে বের করে এনে একটি বস্তুনিষ্ঠ জায়গায় দাঁড়ায়। পুরো দল তখন জানে আমাদের লক্ষ্য কি, কেবল কাজ শেষ করা নয়, বরং ফিন্যান্স প্রধানকে নিরপেক্ষ থেকে সহায়কের স্তরে নিয়ে যাওয়া। এই পুরো ম্যাটেরিয়ালটি পর্যালোচনা করে আমার যা মনে হচ্ছে তা হল স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট কোনো বিচ্ছিন্ন কাজ নয়, বরং এটা একটা সক্রিয়, পদ্ধতিগত এবং চলমান প্রক্রিয়া। এটা শুধু মানুষের তালিকা তৈরি করা নয়, বরং তাদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটা সূক্ষ্ম কৌশল তৈরি করা। একদম ঠিক। প্রতিটি প্রকল্প একটা জটিল মানবিক সিস্টেমের মধ্যে কাজ করে। সেই সিস্টেমকে উপেক্ষা করা বা এর জটিলতাকে অবহেলা করা প্রকল্পের ব্যর্থতার একটা প্রধান কারণ। এই টুলস এবং মডেলগুলো আসলে সেই মানবিক সিস্টেমকে বুঝতে এবং তার সাথে সফলভাবে কাজ করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা আর্ট এবং সায়েন্সের এক দারুণ মিশ্রণ। এখান থেকে একটা শেষ প্রশ্ন মাথায় আসছে, যা নিয়ে ভাবা যেতে পারে। এই ডকুমেন্টে স্টেক হোল্ডারদের শ্রেণীবদ্ধ করা এবং তাদের জন্য আনুষ্ঠানিক পরিকল্পনা তৈরির উপর খুব জোর দিয়েছে, কিন্তু আজকের দিনের দ্রুত পরিবর্তনশীল বা অ্যাজাইল প্রজেক্টের পরিবেশে, মানে যেখানে সবকিছু প্রতিনিয়ত বদলাচ্ছে, সেখানে এই ধরনের আনুষ্ঠানিক পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? ভালো প্রশ্ন। এর পরিবর্তে আন্তঃব্যক্তিক দক্ষতা এবং আবেগীয় বুদ্ধিমত্তার উপর নির্ভর করা কি বেশি কার্যকর নয়, যার কথাও ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে? একটি নিখুঁতভাবে তৈরি করা পাওয়ার পয়েন্ট গ্রিড কি কখনো একজন মানুষের সাথে সত্যিকারের মানবিক সংযোগের বিকল্প হতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যায়।